আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ ক্ষয়চক্র খুব সহজে বুঝিয়ে দেব। ক্ষয়চক্রের প্রত্যেকটি জিনিস দেখতে থাকো। দেখো, একদম প্রথমে ক্ষয়চক্র কি, অধ্যায়ের নাম ক্ষয়চক্র। ক্ষয়চক্র কি? ধরো সমুদ্র থেকে একটা ভূপৃষ্ঠ, ধরো ভূমিভাগ উঠলো, উঁচু হলো বলছে। দেখো, এই অধ্যায়টা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে, না বুঝলে খুব কঠিন লাগবে। কি হলো, সমুদ্রপৃষ্ঠ ছিল, সেখান থেকে ভূ আলোড়ন কোনো কারণে একটা ভূমিভাগ উঁচু হবে। ধরো এটা ভূমিভাগ উঁচু হলো, এটা থেকে আর একটু এবড়ো খেবড়ো করে আঁকি, বুঝতে সুবিধা হবে। এরকম একটা ভূমিভাগ নতুন তৈরি হয়েছে, পাহাড় ধরে নাও। এবার এটা ক্ষয় কার্যের ফলে কমতে থাকবে, আস্তে আস্তে নিচু হতে থাকবে। নিচু হতে হতে একদম সমতল এরকম হয়ে যাবে, সমতল আরও নিচু হবে এবং পরবর্তী সময় আবার উত্থান ঘটবে, আবার ক্ষয় হবে, আবার নিচু হবে। তার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমিভাগ ওপরে উঠবে, সেটা প্রাকৃতিক বিভিন্ন প্রক্রিয়া দ্বারা, বিভিন্ন শক্তি দ্বারা, বায়ু, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়কার্য হয়ে সেগুলো নিচু হয়ে যাবে। এইভাবে যে চক্রাকারে চলতে থাকবে, উত্থান এবং ক্ষয়, উত্থান এবং ক্ষয়, এটাকেই বলবে ক্ষয়চক্র। চক্রাকারে যে ক্ষয়টা কাজটা এবং উত্থান কাজটা চলবে, সেটাকে একসাথে বলা হবে ক্ষয়চক্র। এবার এটাই বিভিন্ন ধরনের মডেল আছে। মডেল মানে বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন ধরনের ধারণা দিয়েছে। তার মধ্যে থেকে তোমাদের বইতে রয়েছে, সিলেবাসে রয়েছে ডেভিসের ধারণা। উইলিয়াম মরিস ডেভিস এই নামটা মনে রাখবে। এনার যে ধারণা আছে ক্ষয়চক্র সম্পর্কে, দুটো ধারণা আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা বহুল প্রচলিত, সেটা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র। আর একটা আছে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র। যাই হোক, এইটাই আমি পড়াবো আজকে, এটাই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সময় আসলে এটাই আসবে। এবার ডেভিসও একই কথাই বলছেন যে ভূমিভাগের উত্থান হবে এবং সেটা ভূমিভাগ, সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো ভূমিভাগের উত্থান হবে, সেটা ক্ষয়কার্য হবে, আবার সেটা সমতলে পরিণত হবে। তো এইখানে এই ডেভিসের যে ক্ষয়চক্রের ধারণাটা, সেইটাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে। পরীক্ষায় প্রশ্ন আসে যে ডেভিসের ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র কেন বলে। দেখো, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র যেটা পড়াতে যাচ্ছি, সেই ক্ষয়চক্র নাতিশীতোষ্ণ অঞ্চলের কথা বলা হয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলের কথা বলা হয়েছে। এবার নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হয়, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, তাহলে নদীটা এই অঞ্চলে প্রচুর দেখা যায়। এবং নদী হলো একমাত্র বহির্জাত প্রক্রিয়ার অংশ নেয় নদী, ক্ষয়কার্যে বা সঞ্চয়কার্যে যেটাই হোক, সেটা পৃথিবীর 70% জায়গায় নদী থাকে। পৃথিবীর একবারে যেখানে বরফ থাকে কিংবা যেখানে সমুদ্র থাকে, তাছাড়া মরুভূমি অঞ্চল ছাড়া মরুভূমি অঞ্চলেও কিছু নদী থাকে। তো তার মানে কি, পৃথিবীর বেশিরভাগ জায়গায় যেহেতু প্রাকৃতিকভাবেই নদী থাকে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে তো নদী থাকেই, তাই নদীটাকে প্রাকৃতিক বা স্বাভাবিক হিসেবে ধরা হয়। আর এই যে ডেভিস ক্ষয়চক্রের কথা ধারণা দিয়েছেন, যেখানে ভূমিভাগ উত্থানের পর ক্ষয়কার্যের পরে আবার নিচু হয়ে যায়, তাতে নদীর ভূমিকা সব থেকে বেশি। এবং নদী যেহেতু পৃথিবীর সমস্ত জায়গায় বলতে গেলে থাকে, সেই কারণে প্রাকৃতিকভাবে এই ক্ষয়চক্র চলে বলে এই ডেভিসের নাতিশীতোষ্ণ অঞ্চলে যে ক্ষয়চক্র, সেটাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। এবার যেহেতু মডেল, একটা কিছু ব্যাখ্যা করার আগে কিছু পূর্ব শর্ত দেওয়া হয়। একটা জায়গাতে যে এই ক্ষয়চক্রটা হবে বা ভূমির উত্থান হবে, ক্ষয় হবে, আবার নিচু হবে, তার কিছু শর্ত দেওয়া হয়েছে। কি শর্তগুলো? এগুলো কিন্তু সব ডেভিস দিয়েছেন। এবার কিন্তু শুরু হয়ে গেল ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের মডেল বা নোটটা শুরু হয়ে গেল এখানে, সেটাই বোঝাচ্ছি। শর্ত কি বলেছে ডেভিস? সমুদ্র থেকে উত্থান, ওই যেটা বললাম, একটা ভূমিভাগ প্রথমে সমুদ্র থেকে উত্থিত হয়েছে, উঁচু হয়েছে, সমুদ্র থেকে উঠল। দ্রুত উত্থান, দ্রুত উত্থান কি, খুবই স্পিডে, মানে দিনের দিন উঠে যায়নি কিন্তু কোটি বছর ধরে উঠেছে এরকম না, একটু দ্রুতই এই ভূমিভাগটা সমুদ্র থেকে উঁচু হয়েছে। উনি বলেছেন যেই অঞ্চলে এই ক্ষয়চক্র হবে সেখানে অবশ্যই আর্দ্র জলবায়ু। আর্দ্র জলবায়ু মানে সেখানে বৃষ্টিপাতটা ভালোই বেশি হবে, কারণ আর্দ্র জলবায়ু না হলে নদীর কাজ হবে না, নদী কাজ করতে পারবে না। তো যেহেতু এই ক্ষয়চক্রে, ডেভিসের বলা ক্ষয়চক্রে নদীর কথাটাই গুরুত্ব দিয়েছে, সেই কারণে আর্দ্র জলবায়ু বা নদীর দরকার। ভূভাগের স্থিতিশীলতা,
ভূভাগের স্থিতিশীলতা মানে এই যে ভূমিভাগটা উঠলো সমুদ্র থেকে, এটা নিজে নিজে কোনো পরিবর্তন হবে না, বাইরের প্রক্রিয়াই এটাকে ক্ষয় করবে। শুধু তাই নয়, জলবায়ুরও কোনো পরিবর্তন হবে না। দেখা গেল যে আগে নাতিশীতোষ্ণ জলবায়ু ছিল, এখন শুষ্ক হয়ে গেল জলবায়ু কোনো কারণে, সেটা চলবে না। আচ্ছা, আর্দ্র জলবায়ুর পয়েন্টটা আগেই বলে দিয়েছি, সেই কারণে এটা দুবার লিখে ফেলেছিলাম। ক্ষয়ের শেষ সীমা সাধারণত সমুদ্রপৃষ্ঠ, এবং নদী ক্ষয় করতে করতে একটা জায়গাকে ক্ষয় করতে করতে সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত নামিয়ে দেবে। তো এই কটা কথার কথা, এই কটা শর্ত বা এই কটা জিনিস বলেছে, যেই অঞ্চলে এই কটা জিনিস দেখা যাবে সেইখানেই কিন্তু ডেভিসের বলা ক্ষয়চক্রটা চলবে। এবার ডেভিস তার তত্ত্বে বা ক্ষয়চক্র মতবাদে 3টে নিয়ন্ত্রকের কথা বলেছেন। কি নিয়ন্ত্রক? ধরো একটা ভূমিরূপ, সে মালভূমি হতে পারে, ভূমিরূপ, পর্বত হতে পারে, সমভূমি হতে পারে। এই ভূমিরূপটা 3টে জিনিসের উপর নির্ভর করে: গঠন, প্রক্রিয়া এবং পর্যায়। গঠন বলতে কি বলছে? কোনো জায়গায় ধরো প্রবেশতা, চ্যুতি, দারণ, ফাটল, এইগুলো মানে কোনো একটা ধরো শিলার মধ্যবর্তী যে জিনিসগুলো, সেইগুলোকে বলা হচ্ছে গঠন। এবার একটা কথা বলে দিই, এইগুলো যে বুঝিয়ে দিচ্ছি এই নোটও আমি দিয়ে দেবো, তাতে এগুলো তোমরা সব আরও ডিটেলসে পেয়ে যাবে। প্রক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে? প্রক্রিয়া বলতে বিভিন্ন প্রক্রিয়াকে, অন্তর্জাত বা বহির্জাত প্রক্রিয়াকে বলছে, যেগুলো ভূমিরূপকে পরিবর্তন করছে। ধরো এই একটা পর্বত, এটাকে বহির্জাত প্রক্রিয়া, যেমন বায়ু, নদী, হিমবাহ এরা ক্ষয় করছে। আবার ভূমিকম্পের ফলে পরিবর্তন হচ্ছে, অগ্নুৎগমনের ফলে পরিবর্তন হচ্ছে। তো এইগুলো হলো প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোও কিন্তু ভূমিরূপ গঠনে অবশ্যই প্রচুর ভূমিকা গ্রহণ করে। এরপরে পর্যায় বলতে সময়কে বুঝিয়েছেন, এবং একটা সময়ের সাথে সাথে ভূমিরূপের যে পরিবর্তন, সেটাই কিন্তু উনি এই তত্ত্বে ভালো করে এরপরে আরও ব্যাখ্যা করব। ভূমিরূপের পরিবর্তন সময়ের সাথে সাথেই কিন্তু হয়, এবং এই সময়কে উনি 3টে ভাগে ভাগ করেছেন। একটা হলো যৌবন, একটা পরিণত এবং একটা বার্ধক্য। এবং এটা মনে রাখবে, এইটাকে মানুষের জীবনের সাথে তুলনা করেছেন। একটা নদীর সাথে হিসেবে বলা হয়েছে নদীর যৌবনকাল বা একটা ভূমিরূপের যৌবনকাল, নদীর পরিণত সময় বা ভূমিরূপের পরিণত সময়, এবং বার্ধক্য মানে শেষ অবস্থা, এটা মানুষের জীবনের সাথেও তুলনা করা আছে। এবং এই ডেভিস যে 3টে নিয়ন্ত্রকের কথা বলেছেন, গঠন, প্রক্রিয়া, পর্যায়, এই 3টেকে একসাথে ডেভিসের ত্রয়ী বলে। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এইবার ডাইরেক্ট এটা প্রথমের কিছু জিনিস হলো, যেমন পূর্ব শর্ত, নিয়ন্ত্রক। এবার ডেভিসের মডেলের ব্যাখ্যা। ডেভিস পরিষ্কার করে একটাই কথা বলছেন, একটা ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে উত্থিত হওয়ার পরে প্রথমে কি হয়? 3টে পর্যায়ের কথা একটু আগে আমি বলেছি, 3টে পর্যায়ের কথা। 3টে পর্যায়ের মধ্যে দিয়ে একদম শেষ সীমায় পৌঁছায়। যেমন ধরো একটা বলেছি যৌবন, এটার সাথে নদীর প্রত্যেকটা সময় নদীকে এবং ভূমিরূপকে মাথায় রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা পরিণত, একটা বার্ধক্য। এটা আমি বারবার একটু পরেও বোঝাবো, পুরো জিনিসটা আরও ভালো করে এইখানে বারবার ছবি দিয়ে বোঝাবো। দেখো, এইটা একটা ভূমিভাগ। প্রথম পর্যায়ে কি হচ্ছে? এই জায়গাটা উত্থিত হয়েছে, ভূমিভাগ। একটা যৌবন পর্যায়ে মানে বলতে চাইছে একটা ভূমিভাগ সমুদ্র থেকে উত্থিত হয়েছে। এবার উত্থিত হওয়ার পরে কি হয়েছে? অনেক এবড়ো খেবড়ো ভূমিভাগ, এবং এইগুলো হলো জলবিভাজিকা। মেন কথা এখানে অল্প করে বুঝিয়ে দিচ্ছি, এরপরে ডিটেলসে বোঝাবো। এই একটা ভূমিভাগ যেখানে যৌবনে কি হচ্ছে, ভূমিভাগ উঁচু থাকছে, এবং তারপরে আস্তে আস্তে ভূমির উচ্চতা কমছে, এবং তারপরে আরও কমে গিয়ে একেবারে সমুদ্রপৃষ্ঠ অর্থাৎ ক্ষয়ের শেষ সীমায় বার্ধক্য অবস্থায় পৌঁছে যাচ্ছে। এটা বলা হয়েছে এই ক্ষয়চক্র মডেলের মেন এই কথাটাই, যে একটা ভূমিভাগ উত্থিত হওয়ার পর এরকম এবড়ো খেবড়ো থাকলো, আস্তে আস্তে নদীর কার্যের মাধ্যমে, যেহেতু নদীর কথাটাই উনি বারবার বলেছেন, পরিণত পর্যায়ে পৌঁছেছে, এরপরে বার্ধক্য পর্যায়ে। এবার প্রত্যেকটি পর্যায়ে কী বৈশিষ্ট্য কেমনভাবে হবে সেটা আমি বোঝাচ্ছি। দেখো, প্রথমে যৌবন পর্যায়। ক্ষয়চক্রের 3টি পর্যায়ের কথা বলেছেন ডেভিস। যৌবন পর্যায়, এই পর্যায়ে কি হলো, আগের ছবিটার মতনই এবার আর একটা ছবি আঁকবো, এবং তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই ধরো একটা ভূমিভাগ, এটা যৌবন পর্যায়ে আঁকছি, পুরোটা আঁকছি না। এইগুলো হলো নদী উপত্যকা।
এইবার কি হচ্ছে, এটা নদী উপত্যকা। একটু কল্পনা করতে হবে যে একটা ভূমিভাগ, ধরো একটা পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে উঠেছে। এখানে কি হবে, জলের পরিমাণ, পাহাড়ি নদীতে কি হয়, জলের পরিমাণ কমই থাকে বলতে গেলে, কিন্তু নদীগুলো যেহেতু প্রচণ্ড স্পিডে প্রবাহিত হয়, তাতে কি হয়, নদী নিচের দিকে কাটে, নিচের দিকে নিম্নক্ষয় বেশি হয় এবং পার্শ্বক্ষয় কম হয়, হয় না একদম সেটা না, কিছুটা হয়। সেই কারণে নদী উপত্যকা আই আকৃতির হয় বা ভি আকৃতির হয়, এটাও নদী উপত্যকা। আর এই মাঝখানেরটা কি, জলবিভাজিকা। জলবিভাজিকা, এই জলবিভাজিকা এই সময় কি অবস্থায় আছে দেখো, চওড়া অবস্থায় আছে। জলবিভাজিকাগুলো চওড়া অবস্থা, এটাও জলবিভাজিকা, এটাও মানে এই পাশেও তো নদী আছে, এই পাশেও নদী আছে। তাহলে এইগুলো হলো এই পর্বতের অংশ, এখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। তাহলে জলবিভাজিকাগুলো চওড়া অবস্থায় রয়েছে। এর আগেই তোমরা নদীর ক্ষয় সঞ্চয়ত প্রক্রিয়াগুলো পড়েছো, ভূমিরূপ, সেইগুলোই কিন্তু এখানে আলাদাভাবে আবার অন্যভাবে বলা আছে। এখানে কি বলছে, প্রথমে কি হয় এই পর্যায়ে, প্রথম পর্যায়ে অনুগামী নদী তৈরি হয়। ধরো ভূমির ঢাল, এই একটা ভূমি ভাগ আছে এবং এর নিচেও শিলাস্তরের ঢালটা এই দিকেই। তাহলে প্রাথমিক ঢাল বরাবর যে নদী প্রবাহিত হয়, ভূমির প্রাথমিক ঢাল বরাবর, তাকে বলা হয় অনুগামী নদী। এই সময় কিছু ছোট ছোট অনুগামী নদী তৈরি হয়। প্রশস্ত জলবিভাজিকা, এই যে চওড়া জলবিভাজিকা তৈরি হয়েছে। অধিক নিম্নক্ষয়, আমি বললাম এর আগেই, যদি যেহেতু এই প্রথম পর্যায়ে নদী অনেক শক্তিশালী হয়, নিম্নক্ষয়টা বেশি করে। আর কোনো জায়গায় যদি নরম শিলা পেয়ে যায় তাহলে তো আরও নিম্নক্ষয় করে পুরো আই আকৃতির উপত্যকা করে দেয়। এবং পরবর্তী সময় আরও কিছু কাজের ফলে এই পাশগুলো একটুখানি করে ক্ষয় করে ভি আকৃতিরও করতে পারে। স্বল্প পার্শ্বক্ষয়, যেটা বললাম পাশের ক্ষয়টাই, এইদিকে পার্শ্বক্ষয় বলে আর এটা নিচে নিম্নক্ষয়। তো পার্শ্বক্ষয়টা কি হয়, কম হয়। নদী গ্রাস, নদী গ্রাস আমি বোঝাচ্ছি একটু, বা আর মস্তক্ষয় বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা বুঝিয়ে দিচ্ছি, ওটা বড় যেহেতু একটু পরে বোঝাচ্ছি। আই আকৃতি ভি আকৃতি বলে দিলাম, মানে হচ্ছে ক্যানিয়ন আর গিরিখাত তৈরি হয়। জলপ্রপাত মন্থকূপ তৈরি হয়। জলপ্রপাত তো তৈরিই হবে, নদী প্রবাহ পথে এই সময় পর্বত দিয়ে প্রবাহিত হচ্ছে, যদি হঠাৎ করে ঢাল চেঞ্জ হয়, মানে হঠাৎ করে ওপর থেকে যদি নদীর নিচের দিকে নামে, সেই রকম জায়গা থাকেই পার্বত্য অঞ্চলে, তো সেই তাহলে জলপ্রপাত সৃষ্টি হয়। মন্থকূপ, নদীর বক্ষে কোনো যদি গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলে। এইভাবে একটা বৃক্ষরূপী জল নির্গম প্রণালী তৈরি করে। বৃক্ষরূপী জল নির্গম প্রণালী কেমন, দেখো এটা আমি সামনের থেকে দেখছি সেই কারণে বুঝতে পারছি। এবার ধরো ওপর থেকে যদি দেখি, ওপরের ভূমিভাগটা, তাহলে দেখা যাবে নদীগুলো এই রকমভাবে এক একটা ছোট নদী এসে, এইটা বড় নদী, এদিকে যাচ্ছে নদী, বড় নদীতে এসে মিশছে। এবং এগুলোকে দেখে মনে হবে কি গাছের মতো, সেই কারণে এই যে ওপর থেকে দেখে সবগুলো নদীকে একসাথে যে নকশাটা, ডিজাইন, সেটাকে বৃক্ষরূপী বলা হচ্ছে। বৃক্ষরূপী, বৃক্ষের মতো। এবার বললাম মস্তকক্ষয় এবং নদীগ্রাস এবং মস্তকক্ষয়। নদীগ্রাসটা আগে বলে দিই। এইখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে আর এইখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। এবার এইটা পাহাড়ের উঁচু জায়গা, এই জায়গাটা উঁচু, ভালো করে কল্পনা করে নাও, উঁচু জায়গা এটা। তার মানে এ ক্রস করে এর জলটা এদিকে যেতে পারে না, এখান যেতে পারে না, ধরো এই দুটো নদী এরকম। এইবার এই পাহাড় থেকে একটা ছোট উঁচু জায়গা থেকে একটা ছোট নদী এখানে গিয়ে মিশলো, আর এইখান থেকে একটা ছোট নদী এখানে গিয়ে মিশেছে। এবার কি হলো, যদি এই নদীটা বেশি শক্তিশালী হয় তাহলে এ ক্ষয় করে বেশি নিচে ঢুকে যাবে এবং তার যে উপনদী সেটাও ক্ষয় করে বেশি নিচে ঢুকে যাবে। কিন্তু এই নদীটা অত ক্ষয় করতে পারবে না। যদি এই রকম পরিস্থিতি হয়, সব সময় যে নদী গ্রাস হবে সেটা না, কখন হবে সেটা বলছি। এই নদীটা যদি একটু কম শক্তিশালী হয় আর এ যদি বেশি হয়, তাহলে এর উপনদীও শক্তিশালী আর এর উপনদী দুর্বল। তখন কি হবে, এ এতটা কেটে নিচে বসে যাবে যে এর জলটা উল্টো দিকে চলে যাবে। কারণ নদীর তো জল তো কী হয়, নিচু দিকে চলে যায়। তো আগে এখানে আসছিল, এ যদি এর থেকে, এই উপত্যকাটা যদি এর থেকে অনেকটা নিচে নেমে যায়, তাহলে এর জল এদিকে না এসে উল্টো দিকে গিয়ে এই দিকে গিয়ে এই নদীতে পড়বে। ধরো নদী দুটো এইদিকে যাচ্ছে, এবার কি হবে, আরও যদি যখন এর জলও এদিকে যাবে তখন এই উপত্যকাটা আরও নিচু হয়ে যাবে, তখন উপত্যকাটা এই এই যে প্রধান নদী আছে এর থেকেও নিচু হয়ে যাবে, তখন এর জলটাও এইখান দিয়ে আর না গিয়ে এইখান দিয়ে চলে যাবে।
তার মানে এখন আর এখান দিয়ে জল এইদিকে যাচ্ছে, তো এইটা শুকনো থেকে যাচ্ছে, তো জলটা আর এখানে আসছে না। তাই এই নদীটাকে কি করলো, এই নদীটা গ্রাস করে নিল, খেয়ে নিল এই নদীটাকে। এই ঘটনাটাকে বলা হয় নদীগ্রাস। আর মস্তকক্ষয় কি, এই জলপ্রপাতে এখান দিয়ে জল পড়ছে প্রচুর বেগে, তো এটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং নদী মাথার দিকে মানে পেছন দিকে ক্ষয়টা এগিয়ে যায়। নদী আরও এই জায়গাটা ক্ষয় হতে হতে নদী তারপরে এইখান দিয়ে প্রবাহিত হয়। এই শুরুর দিকে না, মানে নদীর পেছনের দিকে ক্ষয়টাকে বলা হয় মস্তক ক্ষয়, নদীর মাথার দিকে ক্ষয়টাকে। তাহলে যৌবন অবস্থায় এই সমস্ত বিষয়গুলো হয়, বিশেষত নদী উপত্যকা সরু থাকে এবং জলবিভাজিকাটা চওড়া হয়, আর বৃক্ষরূপী জলনির্গম প্রণালী তৈরি হয়। এগুলো অনেক বড় বিষয়, সেই কারণে অল্প অল্পর মধ্যে দিয়ে বোঝানোটা কিন্তু বেশ কঠিন। আচ্ছা, এবার পরিণত অবস্থা, মানে এই যে ভূমিরূপটা সমুদ্র থেকে উঠেছিল সেটা ক্ষয়কার্য হয়েছে এবং আস্তে আস্তে কী হয়েছে, এইবার একটা ছবিটা আগে এঁকে দিই। আগের বার যেমন ছিল এবার কিন্তু জলবিভাজিকার, নদীর উপত্যকা একটু চওড়া হয়ে গেছে, জলবিভাজিকা এইটা তো জলবিভাজিকা আগের বার কত চওড়া ছিল, একটু কমেছে। এই পয়েন্টগুলো দিয়ে যদি বলি তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এইগুলো তো নদী, হ্যাঁ। এখানে অগভীর উপত্যকা, অগভীর মানে আগের বার মনে আছে এরকম সরুও দেখিয়েছিলাম আয়াকৃতি ভিয়াকৃতি, এবার সেটা কমে যাবে, গভীরতাটা কমতে থাকবে। পলল বেজনী কিভাবে গড়ে ওঠে, এই পাহাড় ছিল, পর্বত ছিল, হট করে চলে আসলো সমভূমিতে, মালভূমি থেকে ছেড়ে চলে আসলো সমভূমিতে। তখন এই নদী যে বোঝাগুলো নিয়ে আসছিল এখানে জমা করতে থাকে এবং এইখানটায় একটা শঙ্কু আকৃতি ভূমিরূপ তৈরি করে, সেটাকে বলা হয় পলল বেজনী। এখানে প্রত্যেকটা ভূমিরূপ কিন্তু নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজে পড়ানো আছে, সেই কারণে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, আগেই তোমাদের দ্বিতীয় অধ্যায়েই পড়ানো আছে। তো এখানে পলল বেজনী তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় প্লাবন ভূমি তৈরি হয়। এই যেখানে এসে এখানে সমভূমিতে এসে নদী কী হয়েছে, নদী অগভীর হয়ে গেছে এবং নদীতে বন্যারও সৃষ্টি হয়। তখন নদীর দুদিকে পলি ছড়িয়ে যায় বন্যার সময়, কিন্তু বন্যার জলটা ফিরে আসে যখন নদীতে, মানে কমে যায়, পলিগুলো পাশে পড়েই থাকে। তার ফলে কি তৈরি হয়, প্লাবনভূমি, নদীর দুদিকে চারিদিকে প্লাবনভূমি এই সময়টা দেখা যায়। এই সময় নদীর সংখ্যা বেড়ে যায়, নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি। দেখো প্রথমে বলেছিলাম নিম্নক্ষয় ছিল প্রথম পর্যায়ে, যৌবন পর্যায়ে, এখন নিচের ক্ষয় হচ্ছে ঠিকই, কিন্তু পাশের ক্ষয়টা বেশি বৃদ্ধি পেয়েছে, সেই কারণে তো উপত্যকাটা একটু চওড়া হতে শুরু করেছে। ভূবন্ধুরতা বেশি, আগের বার কী ছিল, সরু সরু নদী প্রবাহিত ছিল, এখন কি হয়েছে, নদী অনেকটা জায়গা ক্ষয় করে এগিয়ে এসেছে এবং নদীতে জলের পরিমাণটাও বেশি, তাই ভূমিভাগটা এলোমেলো হয়ে গেছে, মানে উঁচু নিচু এইরকম হয়ে গেছে এবং এই ভূবন্ধুরতাটা ধীরে ধীরে এই পর্যায়ে বৃদ্ধি পেতে থাকে। এইবার চলে আসছি বার্তালে কী কী ভূমিরূপ দেখা যায় এই সময়, প্লাবনভূমি দেখা যায়, পলল বেজনী দেখা যায়, এইগুলোই বেশি দেখা যায়। বার্ধক্য অবস্থাটায় কি হয়, নদী ক্ষয় করে একদম জলবিভাজিকাগুলো সংকীর্ণ অবস্থায় অবস্থান করে, জলবিভাজিকা ভালো করে বোঝাও যায় না। এই দেখো এখন এখানে নদী প্রবাহিত হচ্ছে, এইখানে হচ্ছে, তাহলে মাঝখানে জলবিভাজিকা দেখতে পেয়েছো, এই উঁচু জায়গাটা জলবিভাজিকা, একদম ভালো করে বোঝাও যায় না, এরকম অবস্থা তৈরি হয়। নদীগুলো প্রচুর চওড়া, এটা যদি নদী উপত্যকা ধরে নিই, দেখো চওড়া উপত্যকার তৈরি হয়েছে। নদীর সংখ্যা কমে যায়, কেন কমে যায়, কারণ এই সময় এই একটা প্রধান নদী প্রবাহিত হয়, আগে এই যে যদি একটা গাছের মতো আগে যে ছবিটা দেখালাম, তাহলে কি হয়, এখানে নদীগুলো এক একটা নদী এই সময় সমভূমিতে এসে মিলিত হয়ে যায় এবং এক একটা প্রধান নদী তৈরি করে ফেলে। নদীতে জলের পরিমাণ বেশি থাকে কিন্তু নদীর সংখ্যা কম থাকে, নদীর নিম্নক্ষয় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, নদীর এই যে নিচের দিকে যে ক্ষয়টা সেটা বন্ধ হয়ে যায়, পুরোই বন্ধ হয়ে যায়। যদি বন্ধ না হতো তাহলে তো এরকম হতো, সেটা তো না। দেখো এরকম চওড়া হয়ে রয়েছে, ছড়ানো, যদি বলি দেখতে কেমন হবে, এই যে এরকম পুরো, তারা এখানটা কি এরকম ছড়ানো। আর পার্শ্বক্ষয় প্রচুর বৃদ্ধি পায়, পার্শ্বক্ষয় নদীতে যেহেতু জলও থাকে নিচের দিকে ক্ষয় করতে পারে না, তখন পাশের দিকে ক্ষয় করে এবং উপত্যকাকে অনেক চওড়া করে ফেলে। সুস্পষ্ট প্লাবনভূমি, পরিণত পর্যায়ে প্লাবনভূমি দেখা গেছে ঠিকই, কিন্তু এই সময় সুস্পষ্ট একদম পরিষ্কার, কারণ নদী এতই অগভীর, জল থাকা জায়গা নেই, বন্যা হলেই নদীর জল, মানে বৃষ্টি বেশি হলেই চারিদিকে ছড়িয়ে যাবে, চলে যাবে, বন্যা ঘটাবে এবং এই দুদিকে ধরো নদীর জল চলে গেল, এবং বন্যা হওয়ার পরে যখন জলটা কমে যায় তখন কিন্তু জল কমে গেলেও পলিগুলো প্রচুর পড়ে থাকে, সেইগুলো থেকে প্লাবনভূমি তৈরি হয়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই নদী আঁকা বাঁকাভাবে প্রবাহিত হতে হতে
এটা যদিও আগে বোঝানো আছে, আঁকাবাঁকাভাবে প্রবাহিত হতে হতে কি হয়, এই দুটো জায়গা যদি নদীতে জলের পরিমাণ বেশি হয়ে গেলে এই দুটো জায়গা মিশে যায় এবং মিশে গিয়ে সোজা প্রবাহিত হয়, তখন সোজা নদী যায় এবং এই পাশে একটা অশ্বের খুরের মতো আকৃতির হ্রদ পড়ে থাকে। তো এটাকে বলা হয় অশ্বক্ষুর আকৃতির হ্রদ। আর নদী তো প্রচুর আঁকাবাঁকাভাবে প্রবাহিত হয়, কারণ নদীর শক্তি কমে যায়, কোনো বাধা পেলে নদীটাকে ক্রস না করে আঁকাবাঁকাভাবে প্রবাহিত হয়। তাহলে এই হলো বার্ধক্য পর্যায় পর্যন্ত যে অবস্থা সেটাই। এবং এই সময় মোনাড নক নামে একটা ভূমিরূপ তৈরি হয়। কিভাবে, ধরো এইখানে এইবার চলে যেতে হবে এই ছবিতে, এই ছবিতে আসলে বুঝতে পারবে এই ভূমিভাগ ক্ষয় হতে হতে বার্ধক্য পর্যায়ে এরকম একটা ভূমিভাগে তৈরি হবে, প্রায় একটু ঢেউ খেলানো, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এসে গেছে জায়গাটা, এইখানটায় ঢেউ খেলানো, এইটাকে বলছে সমপ্রায় ভূমি। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। পুরো বৈচিত্র্যহীন, কোনো সামান্য উঁচু নিচু একটু ঢেউ খেলানো একটা ভূমিভাগ তৈরি হয় ক্ষয়কার্যের ফলে নদীর এবং বার্ধক্য পর্যায়ে ভূমিরূপের। তো এই সমপ্রায় ভূমি এটাকে বলছে। এর মধ্যে কোথাও কোথাও এই ছোট ছোট টিলা, একেবারে ছোট না, ছোট ছোট টিলার মতো কঠিন যে শিলা দ্বারা গঠিত অংশগুলো সেগুলো টিলার মতো দাঁড়িয়ে থাকে, এটাকে বলা হয় মোনাড নক। ঠিক আছে, এখন প্রায় শেষের দিকে এসে গেছি এটার, কিন্তু এর মধ্যে নদীর পুনর্যৌবন লাভও আছে, আজকে বোঝাবো। এবার চলে আসছে সমালোচনা, একদম শেষ ডেভিসের ক্ষয়চক্রে। দুটো সমালোচনা আমি দিয়েছি এবং এই দুটোই ইম্পর্টেন্ট খুব। ডেভিস বলছেন উত্থান শেষ হবে, ভূমিভাগের সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমি উঁচু হবে, তারপরেই ক্ষয় শুরু হবে। কিন্তু সেটা কি করে শুরু হতে পারে? ক্ষয় শুরু, এই যে পুরোটা উঁচু হবে ভূমিভাগ তারপরেই ক্ষয় শুরু হবে, সেটা কি করে? এই ক্ষয় শুরুর কথাটা ঠিক নয়। কেন? কারণ ভূমিরূপ তো একদিনে ভূমিভাগ তো উঁচু হয়ে যাচ্ছে না, কিছু বছর তো সময় লাগবেই। সেই সময় কি হবে, নদী, বায়ু, হিমবাহ এমনি এগুলোকে ক্ষয় করতে শুরু করে দেবে। তাই সেই কারণে উত্থান এবং ক্ষয় কিন্তু একসাথেই চলে, যেটার কথা ডেভিস বলেনি। ডেভিস কি বলেছেন, ভূমির উত্থান শেষ হবে তারপরে ক্ষয় শুরু হবে, যেটা বাস্তবে সম্ভব নয়। আর ভূমি দ্রুত উত্থান হয় না। ডেভিস কি বলেছেন, ভূমিভাগ দ্রুত উত্থিত হবে। মনে আছে পূর্ব শর্তে দেখিয়েছিলাম যে ভূমিভাগ দ্রুত উত্থিত হবে, কিন্তু ভূমিভাগ তোমরা যদি ভাবো, আজকে হিমালয় পর্বতের কথা ভাবো, তাহলে কিন্তু ওটা একদিনে 10 দিনে 100 বছরেও কিন্তু ওটা ওরকমভাবে এত ভালোভাবে তৈরি হতে পারেনি। বহু বছর লাগে, যে কোনো একটা ভূমিভাগ উত্থিত হতে বহু বছর লাগে। সেই কারণে দ্রুত কথাটা কিন্তু ধরা যায় না। এই দুটো সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ ডেভিসের মডেলের। আচ্ছা, এখানে একটা কথা বলে, আজকেই ভেবেছিলাম পুনর্যৌবন লাভ বা ক্ষয়চক্রের বাধা বোঝাবো, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এর পরের পার্টে, সেকেন্ড পার্টে তোমাদের ভূমির পুনর্যৌবন লাভ, ক্ষয়চক্রের বাধা এবং পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়িয়ে দেবো। তাহলে আশা করি ক্ষয়চক্র বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও আনতে চলেছি। আর তোমাদের জানিয়ে দিই, প্র্যাকটিক্যালের আমি সমস্ত ভিডিও বানাই, কিংবা থিওরির অধ্যায় ভিত্তিক দিচ্ছি, নোটও দেবো। কয়েকদিনের মধ্যেই নোট দিতে শুরু করব। সেই কারণে তোমরা যা দেখার ইচ্ছা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে দেখতে পারো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি।